এইচএসসি 25 ব্যাচ তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ের আজকে প্রথম লেকচারে সবাইকে অভিনন্দন। তো ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস, আমরা ক্লাসের মধ্যে বেশি বেশি প্র্যাকটিস করব, প্রবলেম সলভ করব আর হালকা বেসিক দেখব। তোমরা বেসিক ইন্টারমিডিয়েটে অলরেডি দেখেছো, অনেক করেছো, এখন প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যাতে তুমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন সলভ করতে পারো। কৃত কাজ নির্ণয়। তো কৃত কাজ দেখো, কাজের কাজ হচ্ছে কি একটা স্কেলার রাশি। কাজ হচ্ছে কি স্কেলার রাশি, বল আর সরণের গুণফল। বল আর সরণের গুণফল কি গুণফল? এটা হচ্ছে কি, বল তো একটা কি ভেক্টর, সরণ কি ভেক্টর, বল আর সরণের ডট গুণফল, এটা হচ্ছে কি কাজ। এখন আমরা জানি কি ডট গুণ করলে কি হয়, এফ ডট এস, এটা হচ্ছে কি এফ এস কস থিটা, এফ এস কস থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে কখন কাজ শূন্য হবে এটা বলো, এটা দেখে বুঝতে পারছো কিনা কখন কাজ শূন্য হবে? যখন কি থিটা সমান কি হবে, 90 ডিগ্রি হবে। ডট গুণের ক্ষেত্রে যে শর্তগুলা দেখেছিলা, যে আলফার বিভিন্ন কনফিগারেশনের জন্য ডট প্রোডাক্ট কিরকম হয়, তো ওইটাই এখানে, যে 90 ডিগ্রি হলে কি 0 হবে, 180 ডিগ্রি হলে কি হবে, কাজ ঋণাত্মক হবে, এরকম। এখন এটা তো গেল বল আর সরণের ক্ষেত্রে। এখন কাজের বিভিন্ন রূপ আছে না, যেমন একটা হচ্ছে কি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি? এম জি এইচ। এম ভরের একটা বস্তু এইচ উচ্চতায় নিয়ে গেলে যে কাজ করে। আচ্ছা, আরেকটা কাজের যে ধরন আছে সেটা হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন। যে একটা স্থির বস্তুকে গতিশীল করলা বা গতিশীল বস্তুর বেগ কমায় আনলা, বা এক কথা যে পরিবর্তন করলা, বেগের পরিবর্তন করলা বস্তু, তো এখানেও কি একটা কাজ হয়, এটা কি গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন, পরিবর্তন দ্বারা কৃত কাজ। গতিশক্তির পরিবর্তন কি? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন দ্বারা কৃত কাজ। তো কাজের এই যে এটাকে আবার কি বলে, কাজ শক্তি উপপাদ্য বলে, ঠিক আছে। এটার আরেকটা নাম আছে কি, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। ওকে, আমরা এখন পরের পেজে যাই। একটা কণার ওপর এফ নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটির এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণটা কত? আচ্ছা, এটা আমরা ভেক্টরেও করেছি, এখানে আবার করি। আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল এফ ডট এস। তাহলে আমাকে এসটা বের করতে হবে। এসটা দেখো, এই কণা বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, তাহলে সরণ কতটুকু হয়েছে, এই বিন্দু থেকে এই বিন্দুটা বিয়োগ করতে হবে। তাহলে -2 থেকে কত বিয়োগ হবে, 3 বিয়োগ, তাহলে -5i। তারপর 3 থেকে -4 বিয়োগ করতে হবে, তাহলে +7j। তারপর 5 থেকে -2 মানে +7k। এটা সরণ হয়েছে। এখন বল আর সরণের কি করতে হবে, ডট গুণ করতে হবে। -2i
প্লাস 3j প্লাস 4k মাইনাস 5i প্লাস 7j প্লাস 7k। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 10, 3, 7 গুণ করলে হয় 21, তারপর 4 ইন্টু 7 28 ইকুয়াল 59 জুল। 59 জুল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন দেখো, পৃথিবী পৃষ্ঠ হতে 5 কিলোমিটার উপরে একটা উচ্চতা দেওয়া আছে, তারপর মেঘ ভেসে আছে, ওই মেঘ বৃষ্টির উপরে নেমে এসে ভূপৃষ্ঠে 1000 কিলোমিটার স্কোয়ার স্থানে 1 মিলিমিটার গভীরতার পানি সৃষ্টি করতে পারে। 1000 কিলোমিটার স্থানে এটা একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আর এটা পুরুত্ব বলতে পারো বা গভীরতা বলছে, এটা ধরলাম এক্স, সৃষ্টি করতে পারে। উক্ত পানিকে আবার মেঘে পরিণত করতে কত কাজের প্রয়োজন? আচ্ছা, মেঘ কত উপরে আছে? 5 কিলোমিটার উপরে মেঘ আছে, তাহলে এখানে কাজটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা, তাই না? এখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করতে কি লাগে? এম জি এইচ দেওয়া আছে কত? 5 কিলোমিটার। জি আমরা জানি, এখন এমটা আমাকে বের করতে হবে। এখন এমটা কিভাবে বের করব? মেঘের ভরটা কিভাবে বের করব? আচ্ছা, মেঘের ভর বলতে এখানে তো মেঘটা হচ্ছে কি গভীরতর পানি, হ্যাঁ, তার মানে মেঘের এমন একটা কন্ডিশন যেটা তখন কি পানিতে পরিণত হয়েছে। ওকে, ভাই যে উক্ত পানিকে আবার মেঘে পরিণত করতে, তাহলে এতটুকু পানিকে 5 কিলোমিটার উপরে নিয়ে যায় মেঘ করতে হবে। কৃত কাজটা কত? তাহলে আমার পানির ভরটা বের করতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি না, রো ইকুয়াল এম বাই ভি। তাহলে আমরা এখান থেকে যদি এমটা বের করতে চাই তাহলে কি হবে? রো ভি। এখন রো কি? ঘনত্ব। পানির ঘনত্ব বলো কি? পানির ঘনত্ব কত? 1000। তাহলে পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি পার মিটার কিউব। এখন ভিটা কত? ভি হচ্ছে আয়তন। আয়তনটা কত? ক্ষেত্রফল ইন্টু কি যে ইয়াটা পুরুত্বটা, তাই না? তাহলে ক্ষেত্রফল ধরলাম আমরা এ, আর পুরুত্বটা কি ধরছিলাম? এক্স ধরছিলাম, এ ইন্টু এক্স। তাহলে 1000 ইন্টু এটা কত দেওয়া আছে? 100 কিলোমিটার স্কোয়ার। তাহলে আমরা মিটার স্কোয়ারে নিয়ে যাব। তাহলে মিটার স্কোয়ারে নিয়ে গেলে কি হবে? 100 ইন্টু কত? 10⁶। আর এক্স দেওয়া আছে কত? অন মিলিমিটার। অন মিলিমিটারটাকে আমরা যদি মিটারে নিই তাহলে অন ইন্টু 10⁻³ তাহলে এখানকার 10⁻³ আর এখানকার 1000 কাটা, তাহলে থাকে কত? 100 ইন্টু 10⁶, বা আমরা এটাকে 1 ইন্টু 10⁸ কেজি লিখতে পারি। এখন আমরা এম পেয়ে গেছি 1 ইন্টু 10⁸। জি কত? জি হচ্ছে 9.8, আর এইচ কত দেওয়া আছে? 5 কিলোমিটার, মানে 500 মিটার। 500 মিটার। ওকে, এখন দেখো, এটা আমরা হাতেই ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেটর লাগবে না। দেখো 9.8কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 49। এখন এখানে আছে কত? 10⁸, আর এখানকার দুইটা শূন্য, তাহলে কত হয়? 10⁻10 জুল। 49 ইন্টু 10⁻11 জুল, না 11 তো হবে না, 5 কিলোমিটার, সরি। আচ্ছা, 5 কিলোমিটার, 5 কিলোমিটার মানে তো 500 মিটার না, 5000 মিটার। তাহলে এখানে 11 হবে, হ্যাঁ, তাহলে 11 জুল। এই যে এটা। আচ্ছা, তারপরে একটা কোয়েশ্চেন দেখো, যে 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে। 40 নিউটন এফ দেওয়া আছে,
3 মিটার উঁচুতে এস দেওয়া আছে, ধরে রাখ 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে। আচ্ছা, এইখানে তো এইরকমটা বলেনি যে 40 নিউটন ওজনের বস্তুকে 3 মিটার উঁচুতে উঠাতে কত কাজ। উপরে উঠাতে গেলে কি হয়, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হয়, বাট এখানে কি এরকমটা কিছু বলেছে না। ওটা উপরে উঠানো আছে, তোমাকে 2 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে উপরে। তো এই ক্ষেত্রে কৃত কাজ কত, এখানে কি কোনো স্মরণ হয়েছে? না, কোনো স্মরণ হয়নি, তাহলে এখানে কৃত কাজ কত? 0। হ্যাঁ, যদিও এটা মানুষকে বললে মানুষ পিটাবে, কিন্তু কিছুই করার না, বিজ্ঞান বা ফিজিক্স এটাই বলে, তাই না? বিজ্ঞান বললে ভুল হবে, কারণ বিজ্ঞানের তো আবার হচ্ছে কি, বায়োলজিও তো বিজ্ঞানের কাজ। বায়োলজি কি বলে, শরীরের শক্তি যদি হচ্ছে ব্যয় হয় তাহলে কাজ। তারপরে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা 250 মিলিমিটার উচ্চতা থেকে মাটির উপরে পড়ছে। বৃষ্টির ফোঁটার উপর অভিকর্ষ বল কতটা এটা কাজ কাজ করবে। এর আগের কোয়েশ্চেনটা আমরা যেভাবে করলাম এটাও সেম ভাবে করব, কিন্তু এইখানে যে বিষয়টা দেওয়া আছে দেখো, যে একটা উচ্চতা তো দেওয়াই আছে 250 মিলিমিটার উচ্চতা থেকে, এটা হচ্ছে এইচ। আমার অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বের করতে লাগে mgh। আমার এইচটা হয়ে গেছে, আমি জি জানি, এখন আমাকে এমটা বের করতে হবে। বৃষ্টির ফোঁটা মানে পানি, ঠিক আছে? তাহলে আমরা সেম প্রসেসে আগাবো, এম ইকুয়াল কি, রো ভি। ওকে, এখন রো কত হবে? রো হবে 1000। এখন ভি কত হবে? আচ্ছা, বৃষ্টির ফোঁটাটা কি, একটা গোলক, তাই না? একটা গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আরটা কত? বৃষ্টির ফোঁটার ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে 1000 ইন্টু 4/3 পাই, আর এর মান কত দেওয়া আছে? 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে হচ্ছে 2 ইন্টু 10⁻³ মিটার, এটার উপর কিউ। ওকে, তাহলে এটা হচ্ছে পানির ভর। এখন আমরা সব একসাথে বসাই দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো। এক হাজার ইন্টু 4/3 পাই ইন্টু 2 ইন্টু 10⁻³ এটার উপর কিউ ইন্টু 9.8, আর এইচটা দেওয়া আছে কত? 250 মিলিমিটার, মানে 250 ইন্টু 10⁻³ এখন কৃত কাজটা আমরা বের করব। দেখো যে এখানে 1000 আর এখানে আছে কত? 10⁻³, তাহলে এটা আমরা কাটতে পারি। আর 4/3 ইন্টু 9.8 ইন্টু 82.1 ইন্টু 10⁻⁻6 জুল, তাই না? এত জুল কাজ করতে হবে একটা বৃষ্টির ফোঁটা এত উচ্চতা থেকে মাটিতে পড়লে এতটুকু কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নতুন টপিক আসছি, একটু বেশিটা দিয়ে দিই। আচ্ছা, নতুন টপিকটা হচ্ছে কি, গড় বাধাদানকারী বল। গড় বাধাদানকারী বল, এটা হচ্ছে আরেকটা আমরা টপিক দেখবো। এখন আমরা এই যে দেখো টপিক ওয়াইজ ভাগ করা আছে, কারণ যে তোমার হচ্ছে যদি এরকমটা হয় যে এই কাজ ক্ষমতা শক্তির পুরো অধ্যায়ে মানে একটা টপিকে বা দুইটা টপিকে তোমার প্রবলেম, তুমি ভিডিও কেটে একদম ওই টপিকটা জাস্ট ক্লাস করো তাহলেই হবে। আচ্ছা, গড় বাধাদানকারী বল। এখন বাধাদানকারী বল মনে করো এইখান থেকে, মনে করো এই একটা বস্তু পড়তেছে নিচে, বস্তুটা নিচে পড়তেছে,
বস্তুটা পইরা বস্তুটা এইখানে এলো, এটা মাটি বা কাদা ধরতে পারো। এখন কাদার উপর পইরা আবার ভিতরে ঢুকে গেছে, এটা তো হয় দেখি আমরা, তাই না, যে বালির উপর কাদার উপর কিছু পড়লে আবার ওটা ভিতরে ঢুকে যায়। আচ্ছা, ধরলাম এই উচ্চতাটা ভূপৃষ্ঠ থেকে বা উপরের মাটির পৃষ্ঠ থেকে এটা এইচ উচ্চতা, আর ভিতরে ঢুকলো এক্স পরিমাণ, এটুকু হচ্ছে এক্স পরিমাণ। আমরা যদি একটু কালারটা একটু চেঞ্জ করি, যে এটুকু হচ্ছে এক্স পরিমাণ ঢুকলো। এখন দেখো, আমরা বাধাদানকারী বলে পরে যাচ্ছি, আগে দেখি এখানে কাজটা কতটুকু হয়েছে। এখানে কাজটা ঘটেছে কি দ্বারা? অভিকর্ষ বল দ্বারা কাজ হয়েছে। তাহলে এইচ উচ্চতা থেকে এম ভরের বস্তু পড়ছে, তাহলে এই পৃষ্ঠ পর্যন্ত আসতে তার কৃত কাজ কত? তার কৃত কাজ ধরলাম ডাব্লিউ অন ইকুয়াল এম জি এইচ। এখন ও কি শুধু এখান পর্যন্ত আসছে? ও আবার নিচে আর একটু ঢুকে যায়নি? এক্স পরিমাণ কি নিচের দিকে ঢুকেছে, মাটির ভিতরে বা কাদার ভিতরে ঢুকেছে। তাহলে স্যার এইখানেও তো তার একটা কি সরণ ঘটেছে, অভিকর্ষ বল দ্বারা সে কি হচ্ছে কি উচ্চতার পরিবর্তন হয়েছে। তাহলে এইখানেও একটা কৃতকাজ হয়েছে না? এই যে এইখান থেকে ও এত দূর অব্দি আসলো, এখানেও তো সে একটা কি ডিস্টেন্স ও পার করছে, এখানে যেমন পার করছিল। তাহলে এইখানেও একটা কাজ হয়েছে। তাহলে এইখানে হয়েছিল আমার W1, এইখানে আমার হলো W2। W2টা কত হবে? এম জি এক্স, আমরা এক্স দ্বারা প্রকাশ করেছি এই ডিস্টেন্সটাকে। এইবার আসো বাধাদানকারী বল। ও তো এইখানে এসে এখানে থেমে গেছে, তাই না? ওকে তো থামিয়ে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে। তাহলে মানে কতটুকু কাজ করতে হয়েছে? সিম্পল হিসাব, ওর কাছে টোটাল ফোর্স ছিল এতটুকু, তাহলে তুমি সরি কাজ এনার্জি ছিল এতটুকু। এখন তুমি এতটুকু এনার্জি ওর এগেইনস্টে যখন দিবা তখনই ও থামবে, তার আগে কি থামবে? না, থামবে না। তাহলে আমার বাধাদানকারী বল এটা হচ্ছে কতটুকু? ডাব্লিউ অন প্লাস ডাব্লিউ টু এর সমান, ঠিক আছে? তাহলে এফ এক্স। আচ্ছা, আমরা বাধাদানকারী বলটাকে এফ এক্স লিখলাম কেন? কারণ বাধাদানকারী বলটা প্রকাশ করতেছি এফ দ্বারা, আর এক্সটা হচ্ছে বাধাদানকারী বলে এই এই জায়গা ঢুকে কাজ করেছে, তাই না? এখানে বাধাদানকারী বলটা কে প্রয়োগ করেছে? মাটি বা কাদা, ওই কারণে এফ এক্স লিখলাম। ওকে, আর এখানে তাহলে কি হবে? এম জি এইচ প্লাস এম জি এক্স। এটাকে এম জি কমন নিলে এইচ প্লাস এক্স এমনেও লেখা যায়, ঠিক আছে? ওকে, আমরা দেখি কি ম্যাথ আছে এখানে, এটা করি। দেখো, 8 কেজি ভরের একটা লোহার বল 10 মিটার উপর থেকে বালিতে পড়ে, 10 মিটার এটা উচ্চতা, বালি থেকে উপরের যতটুকু 10 মিটার। এখন এটা বালিতে পড়ে আবার বালির ভিতরে 50 সেন্টিমিটার চলে গেছে, এক্স পরিমাণ। হ্যাঁ, এখন বলছে লোহার বলটির ওপর বালির গড় বাধা কত? আচ্ছা, বাধা কত? বাধাদানকারী বলটা চাইছে, কাজটা চাইনি কিন্তু। হ্যাঁ, কাজটা কি? ওই টোটাল কাজটাই তো কি বাধাদানকারী কাজ। আমাকে বাধাদানকারী বলটা বের করতে হবে। এম দেওয়া আছে, তাহলে আমি কি দেখলাম যে এফ এক্স ইকুয়াল এম জি এইচ প্লাস এক্স। ডিরেক্ট লিখে ফেলতে হবে ভাইয়া, কারণ তুমি অ্যাডমিশন দিচ্ছ, তোমাকে ডিরেক্ট সূত্র লিখে এখান থেকে কি এফ বের করতে হবে, তাই না? তাহলে এম জি, তোমার এত তো টাইম নাই, এত টাইম কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। যত তাড়াতাড়ি এটা করা যায়, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি ডিরেক্ট সিনারিও নিয়ে চলে আসবা, তুমি একটু সাইডে আপ করতে পারো, তারপর ডিরেক্ট কি ধুমধাম মান বসাই দিবা, কইরা ফেলবা। তাহলে এখানে কত হবে? মানগুলো আমরা বসাই ফেলি। এম এর কত দেওয়া আছে? 8 কেজি, 8 ইন্টু 9.8। আর এটা কত? 10, আর 10-এর সাথে 50 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটার মানে কত? 0.5 মিটার। তাহলে 0.5, 10.5। আর নিচে কত হবে? এক্স বা
0.5। তাহলে 0.5, যারা এটা তো ইঞ্জিনিয়ারিং এ তোমরা তো ক্যালকুলেটর ইউজ করবাই, বাট যদি কথার কথা ঢাবিতে এরকম ম্যাথ আসে কি করবা, 0.5 দিয়ে 8কে ভাগ করলে কত হবে, উপরে 16 চলে যাবে। ঠিক আছে, 16 চলে যাবে। তুমি এই দুইটা তো গুণ করতে হবে তাই না, 10.5 আর 9.8 দুইটার সাথে গুণ করতে হবে। তাহলে এটাকে তুমি অ্যাভারেজে 10 ধরে নিবা, এটাকে অ্যাভারেজে যদি 10 ধরো তাহলে 16কে 10 দিয়ে গুণ করলে কত, 160। আবার এটাকেও তুমি 10 ধরে ফেলো, তাহলে প্রায় 1600 মতো সামথিং, 1600 যাবে তাই না, তাহলে যাবে এইটা। তাহলে এটা তোমরা হচ্ছে হাত দিয়েও করতে পারো, ক্যালকুলেটর ম্যান্ডেটরি না। তারপরে একটা কোয়েশ্চেন দেখো, একটা বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে? এটা দেওয়াল, কালারটা চেঞ্জ করি তো। এটা দেওয়াল, এটার মধ্যে কি ঢুকার আগে দেওয়ালে প্রবেশ, মনে করো এখান দিয়ে গুলিটা প্রবেশ করছে, এখান দিয়ে বুলেট প্রবেশ করছে, এখান থেকে এত দূর গেছে, এটা হচ্ছে কত, 0.05, 0.05 এত দূর অব্দি আসছে। এখানে বেগ ছিল ভি, এখানে হয়ে গেছে ভি হাফ, তাই না? এখন এইখান থেকে আর কতটুকু যাবে, এক্স পরিমাণ যাবে, যায় কি হবে, 0 হয়ে যাবে, থেমে যাবে, গুলিটা থেমে যাবে। ক্ষেত্রে এটা কি আদি বেগ আর এটা কি শেষ বেগ। ঠিক আছে, আমরা একটা ইকুয়েশন জানি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার। আচ্ছা, এখানে কি +2s হবে না -2s হবে? এখানে কি মন্দন হয়েছে, তাহলে -2s। তাহলে এটা আদি বেগ, এটা শেষ বেগ। তাহলে আমরা এখান থেকে কি বের করব, এটা বের করব। আমরা যদি এটা বের করি তাহলে এটা ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2s। ওকে, তাহলে ইউটা কত, আদি বেগটা কত, ভি, ভি স্কোয়ার। আচ্ছা, তারপরে এইখানে এই ভিটা কি নির্দেশ করছে, শেষ বেগ, এই শেষ বেগটা কত, v/2। আমরা প্রথম কন্ডিশনটুকু কল্পনা করতেছি, তাহলে v/2, তাহলে ভি স্কোয়ার করলে হবে কি, ভি স্কোয়ার বাই 4, আর নিচে কত, 2s। তাহলে উপরে কি হবে, ভি স্কোয়ার থেকে ভি স্কোয়ার বাই 4 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে, অন থেকে 1/4 বাদ দিলে 3/4 ভি স্কোয়ার, আর নিচে আছে কত ভাইয়া, 2s। এটা হচ্ছে আমাদের এর পরিমাণ, মন্দনের পরিমাণ। আচ্ছা, এখন আবার আমরা ওই সূত্রটাই লিখব দ্বিতীয় ক্ষেত্রের জন্য। এটা ছিল প্রথম ক্ষেত্র, এটা ছিল ফার্স্ট কন্ডিশন। এবার আমরা সেকেন্ড কন্ডিশনের জন্য দেখব। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশনের জন্য আবার ওই সূত্রটাই লিখি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার আমরা কি বের করব, আমরা এসটা বের করব, যার কতটুকু ঢুকবে, প্রবেশ করবে। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। ঠিক আছে, তাহলে এখন দেখো যে ইউ স্কোয়ার কত, ইউ স্কোয়ারটা এবার হচ্ছে আদিবেগ, এই কন্ডিশনের আদিবেগ কত, v/2। তাহলে v/2 কে স্কোয়ার করলে ভি স্কোয়ার বাই 4। ওকে, আর ভি স্কোয়ারটা কত হবে, ও লাস্ট পয়েন্টে কি থেমে যাবে, তাহলে 0, 2a। এটা কত, এটা পাইছি আমরা এখানে 3/4 ভি স্কোয়ার বাই 2s। ঠিক আছে, তাহলে এখানকার আমরা 2 আর 2 কাটলাম, তারপর উপরে আছে কি ভি স্কোয়ার বাই 4, আর নিচে আছে এটা হবে এস বাই 3 ভি স্কোয়ার বাই 4। তাহলে এসটা উপরে চলে যাবে,
না সরি এসটা নিচে থাকবে। তাহলে উপরে হবে এইখানে 4s আর নিচে হবে 3v স্কয়ার। তাহলে v স্কয়ার আর v স্কয়ার আউট 4 আর 4 আউট s বাই 3। তাহলে s কত আছে 0.05 0.05 আর নিচে কি 3। তাহলে এটা কত আসে 0.05 বাই 3। তাহলে এটা আসে 0.0167 মিটার। ঠিক আছে, এটাকে 100 দ্বারা গুণ করলে হবে 1.67 সেন্টিমিটার। ওকে, এরপরে রাখা আছে 1 কেজি ভরের একটি হাতুড়ি দ্বারা পেরেকটিকে খাড়া নিচের দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করা হলো। পেরেকটি কাঠের মধ্যে এতটুকু ঢুকলো। ঠিক আছে, এখন গড় বাধা দানকারী বল নির্ণয় করো। আচ্ছা, আমরা এর আগে অলরেডি বাধা দানকারী বলের কনসেপ্টটুকু দেখলাম, বাট এইখানে দেখো, এখানে আরেকটা ফ্যাক্ট আছে যে এই যে হাতুড়িটা আঘাত করেছে, এখানে কাজটা হয়েছে কি দ্বারা? এখানে কাজটা হয়েছে হাতুড়ি দ্বারা। হাতুড়ি দ্বারা পেরেকটাকে আঘাত করা হয়েছে। তাহলে এইখানে হাতুড়ির কি একটা গতিশক্তি আছে, যে বেগ দেওয়া আছে না ভি, এই বেগে তো আঘাত করেছে পেরেককে, তাহলে একটা গতিশক্তি আছে। আর পেরেকের ভর কি দেওয়া আছে? না, পেরেকের ভর দেওয়া নাই। পেরেকের ভরটা এখানে ওই নেগলেক্ট, মানে খুবই ক্ষুদ্র। তাহলে এখানে কাজটা কতটুকু হয়েছে? প্রথমে একটা কাজ হয়েছে কি দ্বারা? হাতুড়ি দ্বারা। হাতুড়ি দ্বারা কি হাফ এম ভি স্কয়ার, এতটুকুর একটা কাজ হয়েছে। এখন পেরেককে যখন আঘাত করলো, তখন পেরেকটা তো হচ্ছে কি এতটুকু ঢুকলো, এক্স পরিমাণ কি কিসের মধ্যে? কাঠের মধ্যে ঢুকলো। তো যখন পেরেকটা যখন আঘাত করা হয়, তখন তো ওই যে পেরেকটার সাথে হাতুড়িটা কি টাচে ছিল। তাহলে ওই যে পেরেকটা যে ঢুকলো, ওই বলটা কে দিয়েছে? হাতুড়ি দিয়েছে। মানে সাপোজ এটা পেরেক, এখানে যখন হাতুড়টা টাচ করলো, তারপর পেরেকটা যখন ঢুকবে, তো এই প্লেন পর্যন্ত তো কি হাতুড়িটা টাচ যাইবে। তাহলে হাতুড়িরও হচ্ছে কি এখানে একটা কাজ হয়েছে। তাহলে আরেকটা কাজ হয়েছে কি, কতটুকু ঢুকেছে? 0. এটা ধরলাম এক্স পরিমাণ, ওটা হচ্ছে কি এম জি এক্স। ঠিক আছে, তাহলে এখন টোটাল কাজটা কত? টোটাল কাজটা কি বাধা দানকারী বল দ্বারা কি এটাকে থামিয়েছে, কারণ লাস্টের কি ব্রেকটা তো হচ্ছে যে গিয়ে একটা টাইমে যে কি থেমেছে। তো তখন কি, যখন ওই পুরো ফোর্সটা সমান কি এগেনস্টে তাকে ফোর্স দেওয়া হয়েছে। তাহলে এই ফোর্সটা হচ্ছে কি এফ, এক্স পরিমাণ ডিস্টেন্সে কাজ করছে, এটা হবে কি তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। এখন আমরা এখান থেকে বের করবো কি বাধা দানকারী বলটা এফ বের করব। তাহলে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স আর নিচে হবে কি এক্স। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই দিই। হাফ এম ভি স্কোয়ার, এম দেওয়া আছে কত 1 কেজি, আর ভি দেওয়া আছে কত 4, তাহলে 16 প্লাস এম জি এইচ, এম এর মান কত 1, 9.8 ইন্টু এক্স দেওয়া আছে কত 0.015 আর নিচে 0.015। তাহলে এখন আমরা বাধা দানকারী বলটা বের করি। তেতাল্লিশ 543.13 নিউটন। এটা হচ্ছে ক্ষেত্রে কি হয়, এটা একটা স্প্রিং, এটা তার ইনিশিয়াল স্টেটে আছে। এখন যে লেন্থটা এটা ধরলাম এক্স আই, এন্ড এটাকে একটু প্রসারিত করা হলো, এতটুকু হইলো। এখন স্প্রিং এর যে লেন্থটা এটা হলো এক্স ফাইনাল। ঠিক আছে, তাহলে সরণ কতটুকু হয়েছে এখানে? এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল।
ওকে, তো স্প্রিং এটা ধরলাম এতটুকু এক্সই ধরলাম আমরা। ওকে, এখন স্প্রিং বল দ্বারা যে কৃত কাজ সেটা হচ্ছে কি ডাব্লিউ হাফ কে এক্স স্কোয়ার। এটাকে স্প্রিং ধ্রুবক, বা এটাকে কেমনে লেখা যায়, হাফ কে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এই জিনিসটার দিকে তাকায় দেখো যে এখানে কি বোঝাচ্ছে যে যদি প্রসারিত হয় ডাব্লিউ কি হবে, পজিটিভ হবে। এটা কখন হবে, যখন প্রসারিতর ক্ষেত্রে। আর ডাব্লিউ নেগেটিভ হবে কখন, যখন সংকুচিত। তুমি যদি এক্স ইনিশিয়াল মাইনাস এক্স ফাইনাল করো তখন উল্টে যাবে বিষয়টা, কিন্তু কোনো পরিবর্তন হবে না, তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারো সংকুচিত ক্ষেত্রে। ওকে, আরেকটা আমরা জানি যে ইকুয়াল 40 নিউটন। এই বলটা কি পরিবর্তনশীল, এটা একদম কনস্ট্যান্ট 40 নিউটন 40 নিউটন। বাট যদি এফ একটা এক্স এর ফাংশন হয় হুইচ ইজ এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে বলটা পরিবর্তনশীল, কারণ এখানে বলটা ডিপেন্ড করে কিসের উপর, এক্স এর এক্স ভ্যারিয়েবলের উপর। তাহলে এখানে বলটা কি পরিবর্তনশীল বল, এইটা হচ্ছে পরিবর্তনশীল বল। আর এই বল দ্বারা কৃত কাজ আমরা কেমনে বের করব, যে দেখো যে আমরা জানি কি বল হচ্ছে কাজ হচ্ছে কি বল এবং সরণের গুণফল। তো একটা বল প্রয়োগের ফলে যদি খুব ক্ষুদ্র পরিমাণ সরণ হয় তাহলে কাজটাও কি খুব ক্ষুদ্র পরিমাণ হবে। ক্ষুদ্র পরিমাণ কাজটা ডিডব্লিউ, এফ বল প্রয়োগ করা হলো আর ক্ষুদ্র সরণ ঘটলো ডিএক্স। ঠিক আছে, এখন যদি আমরা দুই দিকে ইন্টিগ্রেশন করি, ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ, আর এখানে এটা ধরলাম এক্স ইনিশিয়াল স্টেট থেকে এক্স ফাইনাল স্টেটের মধ্যে আমরা ডিফারেন্সিয়েশন করছি, এটা যে কোনো একটা লিমিট থাকতে পারে। তাহলে এটা কি হবে, এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল, হ্যাঁ, এটা আপার লোয়ার লিমিট এন্ড আপার লিমিট এফ ডিএক্স। এফ যদি টি সংবলিত একটা রাশি হয় তখন ডিটি দ্বারা তোমরা হচ্ছে ইন্টিগ্রেশন করবে। এই তো এখন প্রবলেমে কি বলা আছে যে একটা স্প্রিং ব্যালেন্স বলতে স্প্রিং নিক্তি যেটা ওটা লেন্থ হচ্ছে কত 20 সেন্টিমিটার। ওকে, এটা ওটার দৈর্ঘ্য হুইচ ক্যান রিড ফ্রম 0 to 60 নিউটন। এটা 0 থেকে 60 নিউটন পর্যন্ত ওজন মাপতে পারে। ফাইন্ড দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং হোয়েন ইট রিডস 40 নিউটন। যখন এটা 40 নিউটন ওজন দেখায়, কোন একটা বস্তু ঝুলাইলাম, সাপোজ ওই বস্তুটার ওজন হচ্ছে 40 নিউটন, তো তখন যে স্প্রিংটা তো প্রসারিত হবে, তখন কৃত কাজ কতটুকু বা পটেনশিয়াল এনার্জি কতটুকু। এখন এটা আমরা কেমনে বের করব, আমাদের আগে স্প্রিংটার যে স্প্রিং ধ্রুবকটা এইটা জানা লাগবে। স্প্রিং ধ্রুবক আমরা কেমনে বের করব, দেখো আমরা সূত্র জানি কি F = kx। আচ্ছা, স্প্রিং এর লেন্থটা যদি হয় 20 সেন্টিমিটার, হ্যাঁ, length in spring balance, the length of the spring is 20 centimeter which can read from 0 to 60 newton। তাহলে এই স্প্রিংটা হচ্ছে কত, সর্বোচ্চ কত 60 নিউটন পর্যন্ত কি এটা ওজন রিড করতে পারে। তাহলে এফটা হচ্ছে কত 60 নিউটন আর এক্সটা হচ্ছে কত, এই যে 20 সেন্টিমিটার। তাহলে কে কত হবে 60/x, তাহলে x হচ্ছে 0.2, তাহলে এটা হবে কত 300 নিউটন পার মিটার। এটা তো পাইলাম আমরা হচ্ছে কি স্প্রিং ধ্রুবকের মান পাইলাম। আচ্ছা, এখন আমাদের কাজ বের করতে হবে 40 নিউটনের জন্য। আচ্ছা, 40 নিউটনের জন্য সরণ হয় কতটুকু স্প্রিং এ সেটা আমরা বের করি। তাহলে F = kx। এখন আমরা x টা বের করব। তাহলে F এর ভ্যালু কত ভাইয়া, F এর ভ্যালু হচ্ছে 40 নিউটন আর স্প্রিং ধ্রুবক আমরা বের করলাম কত 300। তাহলে
3/4 হয় 1.33, তাহলে এটা হবে 0.133 মিটার। 40 নিউটনের যখন ওজনটা ঝুলছে তখন এটা 0.133 মিটার প্রসারিত হচ্ছে। তাহলে এখন কৃত কাজ কতটুকু? কৃত কাজ হচ্ছে W ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। হাফ কে এর ভ্যালু কত ভাই? 300। তাহলে এক্স স্কোয়ার 0.133 স্কোয়ার। এখন আমরা এটা অ্যান্সারটা বের করব ক্যালকুলেশন কইরা। জুল 2.6, এই যে এখানে 2.67 আছে, আমরা এটা ইনস্টল করব। ওকে, আর পরে কি আছে? 3 কেজি ভরের বস্তুর উপর, এটা বুয়েট 16-17 একটা রিটেন, 3 কেজি ভরের এম ভরের একটা বস্তু। ওকে, 3 কেজি ভর বস্তুটির অবস্থান সমীকরণ দেওয়া আছে। অবস্থান সমীকরণ মানে এক্স, যেখানে এক্স এর মান মিটারে এবং এখানে সময় t=0 হতে t=4 সেকেন্ডের সময়ে বলটি দিয়ে বস্তুর উপর কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। কৃত কাজ বের করতে বলেছে। আচ্ছা, এটা যদি এফ এর ইকুয়েশন হতো, বলের ইকুয়েশন হতো, তাহলে ডিরেক্ট যে ফর্মুলা W ইকুয়াল ইন্টিগ্রেশন অফ, আমরা কোন লিমিট থেকে করতাম? 0 থেকে 4। হ্যাঁ, এটা যদি এফ হইতো তখন আমরা এই ইকুয়েশনটা এখানে বসাই দিতাম, টি এর রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেশন করতাম। কিন্তু এটা কি এফ এর ইকুয়েশন? এটা কিন্তু এফ এর ইকুয়েশন না, এটা হচ্ছে অবস্থানের ইকুয়েশন বা সরণের ইকুয়েশন। তাহলে এটা কিসের ইকুয়েশন ভাই? সরণের। ইকুয়েশনটা কি? 3t minus 4t স্কয়ার প্লাস t কিউব। এই ম্যাথটা সলভের জন্য যে একটা সুন্দর নিয়ম আছে, দেখো। আচ্ছা, সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? বেগ পাই। বেগটা হচ্ছে কি? সরণের ডিফারেন্সিয়েশন, তাই না? তাহলে আমরা এটাকে বেগে নিয়ে চলে যাই। টি কিউব আছে, 3t স্কয়ার হবে, মাইনাস 4t স্কয়ার আছে, 8t হবে, তারপর 3t আছে, জাস্ট 3 হবে। এটা হচ্ছে বেগের ইকুয়েশন, ঠিক আছে? এখন দেখো টাইমটা কত? 0 সেকেন্ড হইতে 4 সেকেন্ড পর্যন্ত। ওকে, ভাগ করে রাখো। এখন যে কাজের ক্ষেত্রে আমরা কি জানি? কাজ হচ্ছে কি? গতিশক্তির পরিবর্তন। এটা কাজ শক্তি উপপাদ্য থেকে জানি যে কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তাহলে 0 সেকেন্ডের জন্য আমরা একটা বেগ পাবো, 4 সেকেন্ডের জন্য আরেকটা বেগ পাবো, দুইটা বেগ পাবো। তাহলে গতিশক্তির পরিবর্তন হয়েছে। তাহলে গতিশক্তি আমরা লিখতে পারি যে কাজ W ইকুয়াল এটা কি হলো? কাজ W ইকুয়াল ডেল ইকে, গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে? হাফ এম ভি ফাইনাল স্কয়ার ভি ইনিশিয়াল স্কয়ার। ওকে, তাহলে আমরা ভি ফাইনাল আর ভি ইনিশিয়ালটা বের করব। ভি ইনিশিয়াল কত? ভি ইনিশিয়াল যখন টি ইকুয়াল 0, when টি ইকুয়াল 0, ওকে, তখন আমরা পাবো কি? ভি ইনিশিয়াল। তাহলে আমরা 0 যদি বসাই তাহলে পাবো কত? 3 মিটার পার সেকেন্ড। আর when t ইকুয়াল 4, তাহলে তখন ভি ফাইনাল কত হবে? 4 যদি বসাই দিই তাহলে এখানে 4 4 16, 3 16 কত হয়? 3 16 হয়
48 মাইনাস 4/32 প্লাস 3, তাহলে 51 থেকে 32 বাদ, তাহলে কত হবে? 19 হবে। 19 হবে, তাহলে এটা হচ্ছে 19 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখানে বসাই দিই হাফ এম 19 স্কোয়ার 3 স্কোয়ার। এখন আমরা কত পাবো? এমটা কত আছে? 3 কেজি আছে। তিন বসাই দিই, তাহলে আমরা কাজের মানটা কত পাবো? পাঁচশো 28 জন, 5 to 8, 528 জন। এটা হচ্ছে কৃতকাজের পরিমাণ। ঠিক আছে, এবার আমরা পরের টপিকে যাব। আচ্ছা, এবার আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তি। এমন একটা টপিক যে কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ে, এটা তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, খুবই পরিচিত একটা টপিক। বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল mgh, গতিশক্তি ইকে কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ mv স্কোয়ার। গতিশক্তি কি? বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটা গতিশক্তি। বিভব শক্তি একটা বস্তু তার অবস্থানের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, আর এখন এটা তোমাদের খুবই পরিচিত একটা টপিক, বাট এটা যতই পরিচিত হোক এটা থেকে অ্যাডমিশনে কোয়েশ্চেন আসবে, 100% আসবে। তোমার ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, কোথাও না কোথাও দেখবে এই টপিক থেকে একটা কোয়েশ্চেন আছে। ওকে, তাহলে এটা আমরা একটু দেখি। একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এ বডি ইজ, এটা কি আইইউটি বুটেক্স ফ্লুইড, আচ্ছা ইংলিশে দিয়েছে, এটা আইইউটির ওইখান থেকে তুলছে, ওই কারণে ইংলিশে তোলা আছে। আচ্ছা, একটা বস্তু হচ্ছে কত? 30 মিটার উচ্চতা থেকে পড়তেছে, ফ্রম দ্য গ্রাউন্ড, ওয়ার will its kinetic energy be twice the potential energy? Kinetic energy be twice the potential energy, অর্থাৎ গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। তাহলে গতিশক্তি ইকে এটা হবে কত? বিভব শক্তির দ্বিগুণ। এটা তো আমাদের মেন শর্ত দেওয়া আছে, তাই না? এখন মেনলি বের করতে হবে কি, যেটা কোন উচ্চতায় হবে। এখন টোটাল উচ্চতাটা হচ্ছে, এটা হচ্ছে 30 মিটার, তাই না? বস্তুটা পড়তেছে, এই জায়গায় কি থাকে? বিভব শক্তি সর্বোচ্চ থাকে, ইপি ম্যাক্স। আর এইখানে কি হয়? গ্রাউন্ডে আইসা গতিশক্তিটা সর্বোচ্চ হয়। এইখানে গতিশক্তি থাকে 0, আর এখানে আবার বিভব শক্তি 0। ঠিক আছে, তো এই 30 মিটার উচ্চতার উপর থেকে যখন বস্তুটা পড়বে, কোনো একটা পয়েন্টে এসে হইবে, আমি জানি না পয়েন্টটা কত, ধরলাম এই পয়েন্টে এসে হইলো, এই পয়েন্টে। ঠিক আছে, তো এখানে যেহেতু ফ্রম দ্য গ্রাউন্ড বলছে, তো আমরা এখান থেকে গ্রাউন্ড থেকে এই দৈর্ঘ্যটা নিব। তো এইটুকু আমরা নিলাম, সাপোজ আমরা এইটুকু নিলাম এক্স, ধরলাম এই উচ্চতাটুকু এক্স, তাহলে বাকি উচ্চতাটুকু কত হবে? এই উচ্চতাটুকু, এটা হবে কত? এটা হবে 30 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স। ঠিক আছে, 30 মাইনাস এক্স। ওকে, তাহলে গতিশক্তির ক্ষেত্রে ইকুয়েশন হবে কত? এম জি, আমরা হাইটটা নিব কোত্থেকে? উপর থেকে, 30 মাইনাস এক্স। আচ্ছা, আর বিভব শক্তির ক্ষেত্রে হাইটটা নিব কোথ থেকে? নিচ থেকে, তাহলে এম জি এক্স। এইটা হচ্ছে ইকুয়েশন।
তাহলে আচ্ছা, এই ফরম্যাটটা কেমনে পাইলাম, এটা নিয়ে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, বাট আমার মনে হয় না এই টাইমে অ্যাডমিশন এসে এটা নিয়ে কোয়েশ্চেন থাকার কথা। আমরা তো মেইনলি জানি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখানে ভি স্কোয়ারের একটা ইকুয়েশন তোমরা করছিলা, ইউ স্কোয়ার মাইনাস, না এখানে মাইনাস হবে না, কারণ এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস, আর এটা তো পড়ন্ত বস্তু 2gh। তোমরা এটা এখানে বসায় দাও, এরকম কনফিগারেশনই পাইবা, ঠিক আছে? এই এইচটা হচ্ছে কি উপর থেকে যে যে অতিক্রান্ত দূরত্বটা, ঠিক আছে? আর ইউ তো কি জিরো, তোমরা বসায় দাও, দেখো কাটাকাটি করে এটাই পাচ্ছ। ওকে, তাহলে এখান থেকে কি হবে, এম জি এগুলা তো কাটা যাবে, তাই না? 30 মাইনাস এক্স স্কোয়ার 2x, তাহলে ওটা ওইদিকে চলে গেলে কত হয়, 3x ইকুয়াল 30 বা x ইকুয়াল 10। তাহলে এতটুকু হচ্ছে 10 মিটার, আর এতটুকু 20 মিটার, তাহলে 10 মিটার। আরেকটা যদি তোমরা হচ্ছে যে করো, এটা শর্টকাট ইজি একটা মনে রাখো, কত দেওয়া আছে, গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, তাহলে মোট শক্তি তুমি এইভাবে ভাবো যে মোট যে এনার্জিটা, মোট এনার্জিটা হচ্ছে বিভব শক্তির কত গুণ, মোট এনার্জি মানে কি ইপি প্লাস ইকে, তাহলে 3 গুণ, 3 দিয়া ভাগ করলে কত, এই মোট ডিস্টেন্সটাকে 10 মিটার। ওকে, যত গুণ বলতো, যদি 3 গুণ বলতো তাহলে 3 গুণ আর 1 গুণ 4 গুণ, 4 দিয়ে ভাগ করে দিতাম। ওকে, এই কোয়েশ্চেনটা দেখো, 250 গ্রাম ভরের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি বরফখণ্ড একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিল। মাটিতে পড়ার পর শক্তি সংরক্ষণশীলতা নীতির কারণে উৎপাদিত তাপের জন্য বরফখণ্ডটি 10% গলে গেল, 10% গলে গেল, 10%। ওকে, তারপর আরনাব কত উচ্চতা থেকে বরফখণ্ডটি ফেলেছিল, কত উচ্চতা থেকে ফেলেছিল, ধরলাম এটা, ধরলাম এইচ উচ্চতা থেকে বরফখণ্ড ফেললো, এটা বরফখণ্ড ফেললো কত, এইচ উচ্চতা থেকে। আর বরফটা ওয়েট দেওয়া ছিল কত, 250 গ্রাম বা 0.25 কেজি ভর পেলাম। আর বরফ খণ্ডটা হচ্ছে গলেছিল কতটুকু, 10%, 10% এটা গলেছিল, ঠিক আছে? আচ্ছা, বরফ গলনে ফেজের পরিবর্তন হয়, দশার পরিবর্তন হয়, দশার পরিবর্তন যখন হয় তখন কৃতকাজ কত হয়, একটা বরফ গলতে কাজ কতটুকু হয়, বরফটা গলেছে কতটুকু বলতো, এম 250 গ্রাম বা 0.25 কেজির এটা বরফ, এটা কি পুরোটাই গলেছে, না পুরোটাই গলেনি, গলেছে কতটুকু, 10%, 10%। এটাকে তাহলে ধরলাম গলিত বরফ, ধরলাম এম, আর ডেল এম ধরলাম, গলিত বরফ, এটা ধরলাম কত, 10%, তাহলে এটা 10 দিয়ে ভাগ করলে কত হয়, 0.025 কেজি। এতটুকু বরফ গলেছে, এতটুকু বরফ গলেছে, তাহলে এতটুকু বরফ গলতে শক্তির পরিমাণটা কত, ডেল এম, বরফ গলনের ইয়াটা কি দ্বারা প্রকাশ করা হয়, এল এফ, ঠিক আছে? আর এই যে এই উচ্চতাটাতে ছিল, এই উচ্চতাটাতে কি একটা, তার তো পটেনশিয়াল এনার্জি ছিল, তাই না? ওইটা কি হবে, এমজিএইচ, এমজিএইচ ডব্লিউ বা ইপি ধরতে পারো, ওইটা কি এমজিএইচ। এখন শক্তির সংরক্ষণশীলতার নীতিটা অ্যাপ্লাই করো, শক্তি তো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, একটা রূপ থেকে আরেকটা রূপে যায়, তাই না? এটা তাহলে কি হবে, কিউ ইকুয়াল ইপি, কিউ কত, ডেল এম এল এফ, আর ইপিটা কত হবে, এমজিএইচ, শোনাচ্ছে না, তাহলে ডেল এম কত, 0.025, হ্যাঁ। আর এলএফটা কত, এলএফটা হচ্ছে 3 পয়েন্ট, এটা মুখস্থ মান 3.36 ইন্টু
10⁵ এম কত 0.25, জি কত 9.8, এইচটা বের করতে হবে, সরি, ইন্টু এইচ। তাহলে এইচটা কত, এইচটা কত, উচ্চতাটা কত, এটা আমরা বের করি। থ্রি পয়েন্ট 3.4 ধরে নিই, 3.39 আর 4 ধরে নিলাম, ইন্টু 10⁵ মিটার, 3.4। তাহলে যে এটা কাছাকাছি, মানে এই যে এটাই দেওয়া আছে, হ্যাঁ এটা ধরে নিবা। ওকে, এরপরে কোয়েশ্চেন, একটা গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা কাঠের তক্তাকে কেবল ভেদ করতে পারে, গুলির বেগ দ্বিগুণ হলে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? আচ্ছা, গুলি যে তক্তাকে ভেদ করে এটা কোন এনার্জি দ্বারা করে? গুলির গতিশক্তি দ্বারা করে। গুলি কি তার বেগের জন্য কি একটা শক্তি লাভ করে, ওটা কি গতিশক্তি। গতিশক্তিটা কি ইকুয়াল হাফ এমভি স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন ও কয়টা তক্তা ভেদ করবে এটা তো ডিপেন্ড করে ওর শক্তির উপর, তাই না? গুলিটা যত এনার্জি নিয়ে যাবে ততগুলা তক্তা ভেদ করতে পারবে। আর এই এনার্জিটা ডিপেন্ড করে কিসের উপর? গুলির বেগের উপর। কারণ এখানে আমাদের সম্পর্কটাও দিয়েছে কিসের সাথে? বেগের সাথে। তাহলে আমরা যদি এখানে রিলেশনটা নিয়ে আসি, সমানুপাতিক কি ভি স্কয়ার ইকে প্রপোর্শনাল টু ভি স্কয়ার। তাহলে গুলির বেগকে যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত হবে? 2 এর উপর স্কয়ার, 4 গুণ হবে। তাহলে গতিশক্তি কত? 4। তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? 4টা। দ্বিগুণ করলে কি 4টা হচ্ছে না? কারণ এটা কি বর্গীয় সম্পর্ক এদের ভিতরে। তাহলে গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তক্তা কত? 4 গুণ হয়ে যাবে। ওকে, এর পরের কোশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। একটা উচ্চতা দেওয়া আছে 80 মিটার। ওই উচ্চতা থেকে একটা বল মেঝেতে পড়লো, বলটি 20% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়। একটা বল মেঝেতে পড়লো, উচ্চতাটা কত? 80 মিটার। এইখানে সাপোজ এই বলের এনার্জি ছিল ডাব্লিউ ধরলাম, এতটুকু এনার্জি ছিল। এটা পড়লো, এটা নিচে পড়লো, ওইটা এইখানে 20% হারাই গেল, থাকলো কত? 80%। এই 80% নিয়ে কি ও আবার উপরের দিকে উঠবে, যখন উঠছে তখন আছে কত? 80% বা 0.8 ডাব্লিউ। এতটুকু এনার্জি নিয়ে সে উপরে উঠলো। এখন বিষয়টা হচ্ছে যে এতটুকু এনার্জি নিয়ে ও কতটুকু উঠতে পারবে, ও কতটুকু উঠতে পারবে। তাহলে ও উঠতে পারবে কত? এমজি এক্স পরিমাণ, এক্সটা বের করতে হবে, তাই না? তার আগে আমার ডাব্লিউটা তো জানা লাগবে। ডাব্লিউটা কত হবে? টোটাল এনার্জিটা কত? এমজিএইচ। টোটাল এনার্জিটা কত? এমজিএইচ। ওইটা এখানে বসায় দাও, 0.8 ইন্টু এমজিএইচ টু এমজিএক্স। এম কাটা এম জি জি সব কাটা, তাহলে এক্স হচ্ছে 0.8 ইন্টু এইচ এর পরিমাণ কত? 80 মিটার। তাহলে এটা হবে কত? 64 মিটার। ওকে, এগুলো ভার্সিটিতে আসতে পারে, ক্যালকুলেটর লাগে এগুলো ম্যাথ করতে লাগে না। তারপর আরেকটা দেখো,
if the kinetic energy of a body is increased by 300%, its momentum is increased by ভরবেগ। মোমেন্টাম মানে ভরবেগ। তাহলে আমরা গতিশক্তি আর ভরবেগের মধ্যে কি সম্পর্ক? ইকে ইকুয়াল পি স্কয়ার বাই 2a। এইটা তো ফিক্সড, এটা যদি আমরা উঠাই দিই তাহলে ইকের সাথে সম্পর্কটা কি? পি স্কয়ার, ইকে প্রপোর্শনাল টু পি স্কয়ার। এখন যদি এটা 300% বাড়ায়, এটা হচ্ছে কত? কাইনেটিক এনার্জি। এটাকে 300% বাড়ানো হইলো। 300% যদি বাড়ানো হয় তাহলে হইলো কত? 400% বা 4 গুণ। তাহলে এটাকে যদি 4 গুণ হয় তাহলে এটা কত? দ্বিগুণ হয়েছে। কারণ এইদিকে যখন তুমি 2 দিবা, এইদিকে যখন 2 দিবা তখনই তো এটা স্কয়ার করে 4 হবে, তাই না? তাহলে এটা 4 গুণ হয়েছে মানে এটা 2 গুণ। এটা যদি 9 গুণ হইতো তার মানে এটা 3 গুণ হয়েছে। ওকে, তাহলে এটা কত হয়েছে ভাইয়া? দ্বিগুণ হয়েছে। তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে বেড়েছে কতটুকু? দ্বিগুণ হওয়া মানে কি? 200% হওয়া। একটা ওর ইনিশিয়াল পজিশনে ছিল কত? 100%, ও হয়েছে 200%। তাহলে বাড়ছে কতটুকু? 100%। আরেকটা কোয়েশ্চেন আছে, এটা কি লিখেছে রে ভাই? এটা কি? কোভিড-19। এটা কি লিখছে? কোভিড-19 অতিমারির সময় এত কেজি ভরের একটা পিকআপ ট্রাক, একটা ভর দেওয়া আছে পিকআপ ট্রাকের, এবং এত কেজি ভরের একটা মাইক্রোবাস আরেকটা ভর দেওয়া আছে। অক্সিজেন সিলিন্ডার সরবরাহের জন্য একটি হাসপাতালে যাচ্ছিল। পিকআপ ট্রাকের বেগ ঘন্টায় 80 কিলোমিটার ছিল। এই একই গতি সম্পন্ন হতে হলে মাইক্রোবাসকে কত বেগে চলতে হবে? একটা মাইক্রোবাস আর একটা পিকআপ, দুজনের কি গতিশক্তি কি? একই গতিশক্তি সম্পন্ন, তাহলে দুজনেরই গতিশক্তি সমান। তাহলে ইকে অফ ট্রাক, পিকআপ যেটা ট্রাক ধরলাম, আর ইকে মাইক্রোবাস যেটা আছে না এম ধরলাম, দুইটা সেম হইতে হবে। তাহলে হাফ এম ভি স্কয়ার, এখানে কি হবে? হাফ এম, আমরা একটু ইয়ে দিই অন স্কয়ার, দুইটারে আলাদা করে নিলাম। এখন হাফ হাফ উঠাই দাও, ঠিক আছে? উঠে গেল। আমাকে কারটা বের করতে হবে, মাইক্রোবাসেরটা বের করতে হবে। তার মানে এই ভি অনটা বের করতে হবে। ভি অন স্কয়ার, এটা কত হবে? এম ভি স্কয়ার বাই এম, আর তাহলে ভি অনটা হচ্ছে রুট ওভার এম ভি স্কয়ার বাই এম। তাহলে আমরা যদি ভ্যালুগুলা বসাই ফেলি, এম দেওয়া আছে কত? পিকআপ ট্রাকের 4 × 10⁶, 4 × 10⁶, আর মাইক্রোর ভর দেওয়া আছে কত? 10⁻3। আচ্ছা, আর ভি স্কয়ার বেগ দেওয়া আছে কত? 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিলে কত হবে? এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 80 ইন্টু 1000 বাই কত? 3600। তাহলে 0 0 কাটাই দাও, 36, এটা কইরা ফেলি, দিকটা বের কইরা ফেলি, 800/36। (22.23 মিটার পার সেকেন্ড). ওকে, তাহলে 22.23 স্কয়ার।
এটা আসতেছে 1.4 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তাদের ভরের ডিফারেন্সটা তো অনেক। এখন গতি শক্তি সেম করতে গেলে কি করতে হবে? বেগটা অনেক হওয়া লাগবে, এই কারণে এরকম অ্যান্সার আসতেছে। ক্ষমতা, আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিকে আমরা চলে আসছি। এটা হচ্ছে কি? ক্ষমতা। ক্ষমতা বা ক্ষমতা কি? পাওয়ার। হ্যাঁ, পাওয়ার থেকে আমাদের আরেকটা জিনিস, পাওয়ার তো আমরা জানি কি, কাজের হার হচ্ছে পাওয়ার, তাহলে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, এটা তো আমরা জানি এটা পাওয়ার। বাট এখানে আরেকটা যে জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি একটা যন্ত্রের, একটা ইঞ্জিনের বা একটা মোটরের এফিসিয়েন্সি কত। আচ্ছা, দেখা যে কোনো মোটরে বা যন্ত্রগুলাতে পাওয়ার দেওয়া থাকে, এত এইচপি বা এত ওয়াট বাল্বের গায়ে থাকে বা বিভিন্ন ডিভাইসে থাকে। তো যে পাওয়ারটা হচ্ছে ওইখানে লেখা থাকে, এটা হচ্ছে তার ইনপুট পাওয়ার। বাট সে কতটুকু পাওয়ার আমাকে দেয়? একটা যে বাল্বের গায়ে সাপোজ 25 ওয়াট লেখা আছে বা 50 ওয়াট লেখা আছে, এইটা হচ্ছে তাকে ইনপুট দেওয়া হয়। বাট একটা বাল্ব কি শুধু আলো দেয় আমাকে? আমাকে তো শুধু আলো দেয় না, ও তো তাপও দেয়। আমার তো দরকার আলো দরকার, ও তাপের তো আর দরকার নাই, আমি তো বাল্ব তাপের জন্য দিই না। তো দেখা যাচ্ছে তাহলে কি এইভাবে আরো বিভিন্ন মাধ্যমে শক্তিটা কি অপচয় হয়। তাহলে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিটা হচ্ছে, এটাকে আমরা প্রকাশ করি ইটা দ্বারা। এটা হচ্ছে পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট ইনটু 100। ঠিক আছে, পাওয়ার আর অর্কের রিলেশনটা কি? সমানুপাতিক। তাহলে এখানে আমরা অর্ক আউটপুট বাই অর্ক ইনপুট ইনটু 100%, এটা দিয়েও করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখি ম্যাথগুলো কি। এগুলো তোমাদের ওল্ড টপিক, এগুলো তোমরা 9-10 থেকে দেখে আসছো। ঠিক আছে, ওকে, এটা কোশ্চেন আছে, এটা দেখো। কোশ্চেনটা কি? একটা বানর 20 মিটার উঁচু নারিকেল গাছ থেকে নারিকেল ফেলছে। 20 মিটার উঁচু, এই উচ্চতা। ওকে, প্রত্যেকটি নারিকেলের ভর 3 কেজি, প্রত্যেকটি নারিকেলের ভর 3 কেজি, এবং বানরটি প্রতি সেকেন্ডে 2টা করে নারিকেল ফেলতেছে। 1 সেকেন্ডে 2টা। নারিকেলের সমস্ত শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলে উক্ত বিদ্যুৎ শক্তির সাহায্যে কয়টি 50 ওয়াটের বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত করা যাবে? আচ্ছা, আমাকে তো আগে এনার্জিটা বের করা লাগবে, তাই না? আমাকে আগে এনার্জিটা বের করতে হবে, যে যে নারিকেলের সমস্ত স্থিতিশক্তি যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলো, তো স্থিতিশক্তিটা কত? স্থিতিশক্তিটা ইপি ইকুয়াল এমজি এইচ। ইপি বা আমি ডাব্লিউ লিখতে পারি, বা ইপি লিখলাম, সমস্যা নেই। এখন এই যে এনার্জিটা পেলো, এই এনার্জিটা থেকে আমি পাওয়ারটা বের করব। তাহলে পাওয়ার হবে কি? ইপি বাই টি। তাহলে 1 সেকেন্ডের জন্য আমরা বের করব, তাই না? তো আমরা 1 সেকেন্ড এখানে অলরেডি বলেই দিয়েছে যে 1 সেকেন্ড 2টা ফেলে। তো আমাদের আচ্ছা এখানে বসাই দিলাম অন, যে 1 সেকেন্ডে 2টা নারিকেল, তাহলে একটা নারিকেল 3 কেজি, 2টা নারিকেল 6 কেজি। জি কত? 9.8। এইচ কত? 20 মিটার। তাহলে 120 ইন্টু 9.8, 120 ইন্টু 9.8, 120 ইন্টু 9.8, 1176, 1176 ওয়াট। ঠিক আছে, 1176 ওয়াট। তাহলে একটা বাল্ব হচ্ছে 50 ওয়াটে, তাহলে কয়টা বাল্ব জ্বলবে? 50। তাহলে 1176 বাই হচ্ছে
50, তাহলে কয়টা চলবে? 20, 24টা মতো মনে হয় চলবে, তাই না? তাহলে দেখি 1176/50, 23.52 আসতেছে, 23.52। তো মেইনলি হচ্ছে 23টা বাল্ব ভালোভাবে চলবে আর একটা বাল্ব ডিস্টার্ব করবে, ঠিক আছে? তো 23 তো নাই, 24 দেওয়া আছে, 24টাই চলবে, যে 24 নাম্বার বাল্বটা জ্বলবে, বাট ওইটা হচ্ছে কি আস্তে জ্বলবে। পরে একটা কোয়েশ্চেন দেওয়া আছে পাম্পের। 100 মিটার গভীর কুয়া, পাম্প ঘন্টায় 7000 কেজি পানি, কত ঘন্টায়? এগুলা আমরা দেখি, ঘন্টায় 7000 কেজি পানি উত্তোলন করতে পারে। পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। পাম্পটির ক্ষমতা নির্ণয় করো, দেওয়া আছে পাম্পটির কর্মদক্ষতা 72%। 72%। আচ্ছা, ইটা ইকুয়াল আমরা কি জানি? পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। এইখানে ইটা দেওয়া আছে কত? 72%। তাহলে এই 100 দিয়ে দিকে ভাগ করলে হয় 0.7212 পি আউটপুট বাই পি ইনপুট। আমাকে পাম্পের ক্ষমতা বের করতে বলছে, তার মানে পি ইনপুটটা বের করতে বলেছে। তাহলে পি ইনপুট হবে কি? পি আউটপুট ইন্টু পি ইনপুটটা হবে পি আউটপুট বাই 0.72। এখন পি আউটপুটটা কত? পি আউটপুটটা হচ্ছে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ কত? ডাব্লিউ কত? এমজিএইচ। তাহলে এম কত? 7000 কেজি, 7000, 9.8। এইচ কত? এইচ হচ্ছে 100 মিটার। আর টি কত? ঘন্টায়, তার মানে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। এটাকে যদি আমি একবারে সলভ করতে চাই, তাহলে পি ইনপুট ইকুয়াল কি হবে? এটাকে 0.72 দ্বারা ভাগ, এটাকে 0.72 দ্বারা ভাগ, তার মানে টোটাল যে প্রবলেমটা দাঁড়ায় 7000 ইন্টু, এটা তোমরা এখানেই করতে পারতো, আমি জায়গার জন্য আলাদা করলাম। এমনিই করতে হবে, যত শর্টকাটে কমে করা যায়, কারণ এটা অ্যাডমিশন পরীক্ষা, এখানে সকল শর্টকাট বৈধ। অ্যান্সার আসছে 2.646 ইন্টু 10⁻³ ওয়াট। এটা অ্যান্সার আসতেছে। যদি এটা এইচপি তে দেওয়া থাকতো 746 দ্বারা ভাগ করতাম। আচ্ছা, তারপরে একটা কোয়েশ্চেন দেখো। 9000 কেজি ওজনের একটা লিফট 350 কেজি ভর নিয়ে 100 সেকেন্ড সময় নিয়ে নিচতলা থেকে 18 তলা ফ্লোরে 75 মিটার উচ্চতায় আরোহণ করে। লিফটের প্রয়োগকৃত ক্ষমতা কত? লিফটের প্রয়োগকৃত ক্ষমতা মানে এই কাজটা করতে লিফটের ক্ষমতাটা কত? তাহলে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। 100 সেকেন্ড ডি দেওয়া আছে। আর এখন ডাব্লিউ, ডাব্লিউ কি হবে? এমজিএইচ। এম কত? 900 কেজি ওজনের লিফট আর 350 কেজি ভর নিয়ে, তাহলে টোটাল ওজনটা কত? 900 আর 350, 1250। তারপর জি 9.8, এইচ 75 মিটার। তাহলে এটা কত হবে?
এইটা কত হবে? 9.187 into 10 to the power 3 ওয়াট। ঠিক আছে, এত ওয়াট অ্যান্সার আছে কিলোওয়াটে, তাহলে 1000 দ্বারা ভাগ করে দিতে হবে। 9.187 কিলোওয়াট, 9.187 কিলোওয়াট। স্যার কয়টা কোশ্চেন আছে? রিটেল আছে। আচ্ছা, কোয়ার ম্যাথ, এটা তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, অ্যাডমিশনও কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাহলে একটি কুয়া থেকে 30 মিটার উপরে পানি তোলার জন্য 5 কিলোওয়াটের একটা পাম্প ব্যবহার করা হয়। এটা কি? ইনপুট পাওয়ার। ওই পাম্পকে যে পাওয়ারটা ইনপুট দেওয়া হয়, পাম্পের কর্মদক্ষতা 90%, বলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? কত লিটার মানে পানির ভরটা বের করতে হবে। ঠিক আছে, 1 লিটার পানি 1 কেজি, এটা ধইরা। ওকে, এখন আমরা জানি কি এটা ইকুয়াল পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100। ওকে, এখন পাম্পটা যে পানি তুলে, তো এইখানে যে পাওয়ারটা এটা কত? পি আউটপুট, আর পি ইনপুট আমার দেওয়া আছে, তাই না? তাহলে এটা কত? এটা দেওয়া আছে 90%, 100 দ্বারা ভাগ করলে কত হয়? 0.9 ইন্টু পি ইনপুট। পি ইনপুট দেওয়া আছে কত? 5 কিলোওয়াট, মানে 5000 ওয়াট, 5000 ওয়াট। ওকে, পি আউটপুটের মধ্যে কি আছে? পি আউটপুটের মধ্যে আছে কি? ডাব্লিউ বাই টি। ডাব্লিউটা কত? এম জি এইচ বাই টি। ঠিক আছে, এটা হচ্ছে কত? 0.9 ইন্টু 5000। এখন এখান থেকে কি বের করতে হবে? এম বের করতে হবে। তাহলে এম ইকুয়াল 0.9 ইন্টু 5000, এটা হয় কত? 4500। আমি ছোট করে দিলাম, তোমাদের না করলে চলবে, একবারই ক্যালকুলেটারে করবা। আর টি দেওয়া আছে কত? প্রতি মিনিটে, মানে কত? 60 সেকেন্ড। ওকে, আর নিচে হবে কি? জিএইচ 9.8, আর এইচটা কত দেওয়া আছে? এইচটা দেওয়া আছে 30 মিটার। ওকে, তাহলে এখন আমরা এম বের করব। চার হাজার 500 ইন্টু 60 বাই 9.8 ইন্টু 30, তাহলে এমটা হচ্ছে 918 ইন্টু 36 কেজি, 918 লিটার, এই যে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো একটা রিটেন কোশ্চেন দেওয়া আছে। রিটেন কোশ্চেনটা কি দেওয়া আছে? একটা মোটরের দক্ষতা 80%, এটা একটি ক্রেনকে চালনা করছে, ক্রেনের দক্ষতা 50%। যদি মোটরের ক্ষমতা 4.73 কিলোওয়াট হয়, তবে ক্রেনটি 746 নিউটন ওজনের বস্তুকে কত গড় বেগে উপরে উঠাতে পারবে? কত গড় বেগে? ভি বের করতে হবে। আচ্ছা, ভি কেমনে নিয়ে আসবো? ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস যে আমরা কি জানি, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। ডাব্লিউ এর মধ্যে কি আছে? এম জি এইচ বাই টি। এটাকে যদি আমরা আলাদা করি, এম জি, এখানে লিখলাম এইচ বাই টি। এখন এইচ বাই টি, এইচ কি? দূরত্ব, আর টি কি? সময়। তাহলে দূরত্ব বাই সময় কি? বেগ পাওয়া যায়, তাই না? আর এম জি, এটা কি? ওজন বলতে পারো, বা আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ, এ ত্বরণের জন্য কৃত কাজ। তো এখানে জি অভিকর্ষ ত্বরণ দ্বারা যদি হয়,
তখন ওই ফোর্সটা কি হবে, এফ আর এইচ বাই টি। তাহলে এখানে বেগ পাচ্ছি আমরা কত, ভি। তাহলে পি ইকুয়াল এফ ভি। এখান থেকে আমাকে ভিটা বের করা লাগবে। এফটা দেওয়াই আছে, এফ দেওয়া আছে, আমাকে ভি বের করতে হবে। তার আগে আমার পিটা জানা লাগবে। পিটা বলছে কি, মোটরের দক্ষতা 80%, এটি একটি ক্রেনকে চালনা করছে, ক্রেনের দক্ষতা 50%। যদি মোটরের ক্ষমতা এটা হয়, আচ্ছা এটা হচ্ছে মোটরের ক্ষমতা, এই ক্ষমতার কত 80% ও হচ্ছে কি ক্রেনকে দিতে পারবে। আচ্ছা যেটা দিতে পারবে ওইটার হচ্ছে আবার কি 50% দ্বারা মোটরটা কি কাজ করবে। তাহলে 4.72। আচ্ছা আমরা মোটরের জন্য বের করি যে পি এম, মোটরের যেটা, আচ্ছা মোটরের পি এম, এটা কি আউটপুট বের করব। তাহলে এটা হবে কি 0.8 ইন্টু 4.73 কিলোওয়াট। এটা কত আসে, 4.73 ইন্টু 0.8, এটা আছে 3.784 কিলোওয়াট। এটা হচ্ছে মোটরের। এখন এটার কি, এটা দিয়ে ও কি ক্রেনটাকে চালনা করছে, আর ক্রেনটা কি করছে, ওইটার কি 50% কে ও কাজে লাগাইতে পারছে। তাহলে এইটার 50%। এখন ক্রেনের জন্য আমরা বের করব পি আউটপুট অফ কি ক্রেন, আমরা সি লিখি। তাহলে এটা কত হবে, এইটার 50%, তাহলে 0.5 ইন্টু 3.784। ঠিক আছে, তাহলে এটা কত আসে, 1.892 কিলোওয়াট। ওকে, আচ্ছা 1.892 কিলোওয়াট বা এটাকে 1892 ওয়াট বলা যায় 1000 দ্বারা গুণ করলে। আচ্ছা এখন আমরা কি বের করবো, বেগটা বের করবো, ভি বের করবো। তাহলে ভি ইকুয়াল কি হবে, পি বাই এফ। তাহলে পি কত পাইলাম, পি পাইলাম 1892, আর এফ দেওয়া আছে কত 746। তাহলে এখন বেগটা কত হবে, 2.53 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে বেগ, কত বেগে উপরে উঠবে আমরা বেগটা বের করলাম। আচ্ছা আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি আজকে। তো লাস্ট ম্যাথটা দেখো যে কি দেওয়া আছে, কোনো কুয়া থেকে 30 মিটার উপরে পানি তোলার জন্য একটা পাম্প। আচ্ছা এই ম্যাথটা আমরা অলরেডি করলাম, দেখো কোথায় ছিল এটা, পাম্পটির ফর্ম তো এটা কেন, হ্যাঁ এই যে এই ম্যাথটা দেখো আমরা করেছি, এটা এমসিকিউ তে ছিল, সিকিউরিটি 20-21, আর ওটাই হচ্ছে ছিল কত বুয়েট 18-19-এর, বুয়েট 18-19-এর হচ্ছে রিটেনে। ঠিক আছে, তাহলে প্রিভিয়াস এটাই হচ্ছে কোশ্চেন ব্যাংক, মানে বেশি বেশি প্র্যাকটিস করার এটা একটা ভালো দিক। আরেকটা ম্যাথ আছে এখানে, এটা লাস্ট ম্যাথ। ওকে, একটা পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের উচ্চতা 15 মিটার, এইচ দেওয়া আছে। 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 5 মেগাওয়াট, এটা কি পাওয়ার, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, এটা কি টাইম। তারপর বলছে টারবাইনের ব্লেড গুলোর উপর কত কেজি পানি পড়তে হবে। পি ইকুয়াল কি ডাব্লিউ বাই টি, বা পি ইকুয়াল কি ডাব্লিউ কত এমজিএইচ, আর টিটা কত 1 সেকেন্ড। আমরা এটা পি ইকুয়াল কি এমজিএইচ লিখতে পারি।
এখন আমাকে এমটা বের করতে হবে, তাই না, যে কত কেজি পানি লাগবে। তাহলে এম ইকুয়াল কি হবে, পি বাই জিএইচ। এখন পিটা কত দেওয়া আছে, 5 মেগাওয়াট। 5 মেগাওয়াট, মেগাওয়াট মানে কি 10⁶। আর নিচে জিএইচ 9.8 ইন্টু এইচ দেওয়া আছে কত, 15 মিটার। তাহলে 5 ইন্টু 10⁶ বাই 9.8 ইন্টু 15, 34.01 ইন্টু 10⁻³ কেজি। তাহলে এত কেজি পানি প্রতি সেকেন্ডে টারবাইনের ওপর পড়তে হবে। তাহলে ওই পানিটার বিভব শক্তি 5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা এখান অবধিই ছিল। আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় তোমাদের শেষ করলাম। আগামীকাল এর পরের অধ্যায়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।